আচ্ছা maybe something. আচ্ছা, আমার সি প্যানেল দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো আজকে আমরা কি করব? এর আগে তো আমরা মেইন ডোমেনে কিভাবে সাইট ইনস্টল করতে হয় এটা দেখছিলাম। আমরা সাইট অফলাইন ইনস্টল করে একটা কাম ইনস্টল করছি, ওইভাবে আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এখন সাইট অফলাইনটা ফেলে দিয়ে যে কোনো সাইট করতে পারবো মেইন ডোমেনে, কোনো সমস্যা নাই। সো আমরা রেকমেন্ড করি পোর্টফোলিও সাইটের আগ পর্যন্ত সাইট অফলাইন থাকুক, পোর্টফোলিওটা যখন করবেন তখন সাইট অফলাইন ডিলিট করে দেবেন। এখন বাকি কাজ তো করতে হবে। বাকি কাজ ক্লাস কি কিভাবে রেকর্ড করবো? হচ্ছে? হ্যাঁ, তো বাকি কাজ কিভাবে করবো? এখন বাকি কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? বাকি কাজ করার জন্য আপনাকে সাবডোমেন নিতে হবে। ওকে, সো সাবডোমেনটা কিভাবে নিব এটা দেখবেন। ওকে, আচ্ছা, এখন সাবডোমেনটা ইনস্টল করবো কোথা থেকে? আমরা একটু নিচে যাই। এই যে এখানে দেখেন ডোমেইনস নামে একটা অপশন আছে, এটাতে যাবো। আসবে ডোমেইনস অপশনে, আসার পরে আমরা কি করবো? সাবডোমেইন ক্রিয়েট করব। সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয়? এইখান থেকে অ্যাড নিউ ডোমেইনে যাব। আমি যেই নামে সাবডোমেইন ক্রিয়েট করতে যাচ্ছি ওই নামটা দিব। আমি যার জন্য করবো, ধরুন আমি আপনাদের ব্যাচের জন্য করবো, আপনাদের ব্যাচের নাম দিলাম, রাইট? ডট দিয়ে আমি আমার যে ডোমেইন নেমটা আছে হুবহু এটা লিখবো। আমি এই ডোমেইন নেমটা হুবহু নামে লিখবো, সাবডোমেইন ক্রিয়েট হবে না। আমি বারবার বলে দিচ্ছি, অনেকেই ভুল করেন। কি ভুল করেন? যা ইচ্ছা উল্টাপাল্টা একটা কিছু দিয়ে ক্রিয়েট করে দেন। যা ইচ্ছা ক্রিয়েট করলে যদি কাজ হইতো তাহলে তার ডোমেইনই কিনতে হইতো না কোনোদিন। অনেকেই কি করেন দেখেন, ধরেন ডোমেইনটা তো আমার এইটা, তাই না? অনেকে কি করেন, এই কিছু একটা ডট কম দিয়ে ক্রিয়েট করে দেন। এইভাবে যদি ডোমেন ক্রিয়েট করে দিত তাহলে তো হতোই। আপনাকে কি করতে হবে? আপনার মেইন ডোমেনের আন্ডারে কোনো একটা করতে হবে, এরকম তো এইটুকু থাকবে সবসময় সেম। আপনি শুধুমাত্র এইখানে যাইছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি টেস্ট ডেমো, যা ইচ্ছা ক্লায়েন্ট প্রজেক্ট এক, ক্লায়েন্ট প্রজেক্ট দুই, এরকম যা ইচ্ছা এখানে লিখতে পারেন। শুধু এইটুকু চেঞ্জ হবে, বাকি এইটুকু সবসময় সেম থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমার সাবডোমেনটা তাহলে ক্রিয়েট হবে কি? এই যে এরকম সাবমিট, সাবমিট করলে কিছুক্ষণের মধ্যে এটা ক্রিয়েট হয়ে যাবে। আপনারা রেসপন্স করেন না করেন ক্লাস কিন্তু ঠিকই আগাই যাবে। জাস্ট রেসপন্স করলে জি আপনি জি আমার জি সাথে ভাই। যোগ দিতে পারলেন তো আপনি ভাই আমার। আমার এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যদি সাবডোমেন আমরা মানে ডোমেইনের পরিবর্তে সাবডোমেনই শুধু যদি ইউজ করি, আমরা এই কাজগুলো করতে পারবো আর সামথিং? সবই করতে না, পারবেন, আমি সমস্যা নেই। সাবডোমেন নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। Thank আচ্ছা, আমি এখানে এখন সি প্যানেল, এখন জাস্ট ডোমেনটা আরেকজনের আন্ডারে হচ্ছে। যদি শুধু সাব ডোমেন নিয়ে কাজ করেন, কাজ তো করতেই পারবো, এই আর কি। কাজ করার কোনো পার্থক্য নেই। ওকে, এখন বাকি হচ্ছে আমি সি প্যানেলে চলে আসলাম। আবার আমার সাব ডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। সাব ডোমেনটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এখন এটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। কোথায় গিয়ে? সেম ওই একই জায়গা থেকে চলে আসলাম। ইনস্টল নাও অপশনে চলে যাবে। এইখান থেকে এই যেখানে দেখেন অপশন আছে, এখানে ক্লিক করে আমি খুঁজবো কোন সাবডোমেনটা আমি ক্রিয়েট করছি। ঠিক আছে, তো এখান থেকে এই সাবডোমেনটা আমি ক্রিয়েট করছি। এইটা ফাঁকা রাখবো সবসময়, এরকম। অনেক সময় এটা দেখবেন থাকবে না, আবার যদি থাকে তাহলে জাস্ট ফাঁকা করে দিব। এখানে আমি একটা ইউজার নেম দিব, এখানে একটা পাসওয়ার্ড দিব, এখানে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমি ইনস্টল অপশনে চলে যাবো। সো আমি একটা ইউজার নেম দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিচ্ছি, এন্ড একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, সো ইউজার নেম সবকিছু দিলাম। এখন আমি নিচে চলে যাব। এইখানে ইনস্টল নামে একটা বাটন আছে, ইনস্টল বাটনে জাস্ট ক্লিক করবো, দ্যাটস ইট। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাচ্ছে। জি, হান্নান আলী বলেন। আমরা যেখানে ইনস্টল করছি ওইখানে যে ডিরেক্টরির ওইখানে যদি সাবডোমেন মানে নাম দিয়ে সাবডোমেন ক্রিয়েট করি, তাহলে তো সাবডোমেন ক্রিয়েট হবে। ওটাকে সাবডোমেন বলে না, ওটাকে ডিরেক্টরি বলে। ওটা ওইটাকে ডিরেক্টরি সাবডোমেন। ওয়ার্ডপ্রেস, ওটাও করতে পারেন না। সাবডোমেনটা যেটা আমি বললাম এটা, আর ওইভাবে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন মেইন হুম ডোমেনের হুম। পরে কিছু দিয়ে ওটা স্ল্যাশ দিয়ে হবে, ওটা ডিরেক্টরি বলে। ওটা মেইন ডোমেনের আন্ডারেই জাস্ট আরেকটা সাইড, ওই একই ফোল্ডারের আন্ডারে একটা সাব ফোল্ডার হয়ে সাইড হবে। কাজ একই করবে, বাট সাবডোমেন দিয়ে করাটা বেটার। ঠিক আছে? ওকে ওকে। ও,
আচ্ছা, সো ইনস্টল হয়ে গেছে। এখন এই যে এখানে আমাকে সাইটটা দেখাচ্ছে, এর নিচে আমাকে এই সাইটের ডব্লিউপি অ্যাডমিনে যাওয়ার লিঙ্কটা দেখাচ্ছে। তো আমি যদি ডব্লিউপি অ্যাডমিনে যাওয়ার লিঙ্কে ক্লিক করি, এই যে আমার ওয়ার্ডপ্রেস লোড হয়ে গেছে, তাই না? ফাইন। এখন এইখান থেকে আমি সব কাজ করতে পারবো। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের বিষয় হচ্ছে নেক্সট স্টেপ কি, এরপরে আমাদেরকে কি করতে হবে। এখন আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন প্লাগইন ইউজ করে ওয়েবসাইট তৈরি করতে পারি। এর মধ্যে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট আমাদের মতো করে নিজের মতো করে যদি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু প্লাগইন আছে যেগুলোকে বলে বিল্ডার, ওয়েবসাইট বিল্ডার, যেগুলো ওয়েবসাইট বিল্ড করতে সাহায্য করে, যেগুলোতে আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারি। এরকম বিল্ডার প্লাগইনের মধ্যে সবচেয়ে পপুলার যে প্লাগইনটা, সেটা হচ্ছে এলিমেন্টর। নামটা আমরা অবশ্যই শুনছি। আচ্ছা, এলিমেন্টরের আসলে কাজ কি? ওয়েবসাইটের বিল্ডার হিসেবে কাজ করে, ওয়েবসাইট বিল্ড করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এলিমেন্টর লিখে যদি সার্চ করি, আমরা দেখতে পারবো ওদের যে ওয়েবসাইট elementor.com, এইটাতে যাব। এইখানে দেখেন অপশন আছে গেট স্টার্টেড করতেছে। এই যে দেখুন, ড্রাগ এন্ড ড্রপ করে আমি একটা কিছু নিব, এটা ডিজাইন করব, আমার সাইট ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এটা দিয়ে আমরা যেরকম ডিজাইন করতে চাই ওয়েবসাইট, ওরকম ভাবে আমরা ডিজাইন করতে পারবো। ফাইন, তাহলে চলেন আমরা আজকে এলিমেন্টরটা ইনস্টল করে ফেলি। এলিমেন্টরের দুইটা ভার্সন আছে, একটা ফ্রি ভার্সন আর একটা পেইড ভার্সন। তো পেইড ভার্সনের জন্য ফ্রি ভার্সনটা আগে ইনস্টল করতে হয়, দেন পেইড ভার্সনের লাইসেন্সের জন্য একটা প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করতে হয়। আর আপনি যদি ফ্রিতে ইনস্টল করেন, তাহলে জাস্ট এখান থেকে সার্চ করে ইনস্টল করে নিতে পারবেন। সো সর্বপ্রথম আমরা ফ্রিটা আগে ইনস্টল করব। প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এলিমেন্টর। এলিমেন্টর নতুন স্লোগান আসছে, মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। আমরা কি করবো, এটা ইনস্টল করে ফেলবো। এটা এলিমেন্টরের রিসেন্ট ব্র্যান্ডিং কালার, এই কালারে একটা টি শার্ট পাঠিয়েছে আমাকে। টি শার্টটা দেখতে মোটেও ভালো না, বাট এলিমেন্টরের লোগো আছে, একটা ভালো দিক। অ্যাক্টিভ। আচ্ছা, সো এখন আমাকে বলবো একটা এখন ক্রিয়েট, একটা ফ্রি অ্যাকাউন্ট চাইলে আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, ইজি। আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি, আমি এই প্রসেসে যাচ্ছি না, এটা ম্যান্ডেটরি কোনো কিছু না। তো আমাদের প্লাগইন অপশনে গেলে আমরা আবার দেখতে পাবো যে আমাদের এলিমেন্টরটা ইনস্টল বলতেছে গেট এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো আরেকটা প্লাগইন, ওইটা ইনস্টল করার পর লাইসেন্স অ্যাক্টিভ করতে হয়। এখন আমরা যদি ওইটা পারচেস করতে চাই, প্রোডাক্টস, পেজ বিল্ডার প্লাগইন, প্রাইসিং এ যাবো এখান থেকে। এই যে দেখেন, সো এখানে দেখেন প্রাইসিং আছে একটা সাইটের জন্য, মান্থলি এটা পে করতে হবে। তারপরে হচ্ছে 3টা সাইটের জন্য, 25টা সাইটের জন্য, 100টা সাইটের জন্য। এখন আমরা আবার এটা ইয়ারলিতে কম্পেয়ার করতে পারি, এইরকম। ঠিক আছে, এরকম। আচ্ছা, ওর সম্ভবত এখন মান্থলি রাখছে কি, ওদের ইয়ারলি অপশনটাকে অফ রাখছে মেবি এখন আপাতত। একটা সময় লাইফ টাইমও দিত, এটা এখন অফ করে দিছে। এখন মান্থলি দিছে, মান্থলি মানে একবার 12 মাসের জন্য আপনি পে করে নিতে পারেন। ইয়ারলি সিস্টেমটা বা ইয়ারলির জন্য আলাদা যে ডিসকাউন্ট ছিল, ওটা হয়তো এখন অফ করে দিছে। আচ্ছা, এই যে ইয়ারলি আছে, নিচেই আছে। ঠিক আছে, সো এখানে কিছুটা কম পাওয়া যাচ্ছে, $60 একটা সাইডের জন্য হিউজ। 3টা সাইডের জন্য $100, 25টা সাইডের জন্য $200, তাই না? আচ্ছা, এটা কিভাবে কিনতে হবে? এটা আপনার মাস্টার কার্ড, ইন্টারন্যাশনাল কোনো কার্ড দিয়ে পারচেস করতে পারবেন আপনারা। এখন আপনাদের জন্য এটা কেনা টাফ, তাই না? এখন আপনাদের তো
দেখা যাচ্ছে যে এটা পারচেস করে করে ক্লাস শেখাবো, আরো অনেক প্লাগইন আছে। এটা আমি আপনাদেরকে প্রিমিয়াম প্লাগইন দিয়ে দিব, যাতে করে আপনারা কাজটা প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো প্লাগইন অপশন থেকে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব, আপলোড প্লাগইন। আমি যে প্লাগইনটা দিব ওইটা আপনি এখানে ইনস্টল করলে আপনার প্রিমিয়াম যে এলিমেন্টটা এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি একটু ইনস্টল করে নিচ্ছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আমি হোস্টিং এর থেকে ডোমেইন হোস্টিং কিনছিলাম অনেক আগে আমার কাজের জন্যই। তো ওইখানে আমি কাজ করতেছি, তো ওইখানে আমি হোস্টিং এর থেকে আমি সাবডোমেইন ক্রিয়েট করতে পারতেছি, কিন্তু সাবডোমেইনের যে ভাবে যে অ্যাক্সেস সাবডোমেইনে কাজ করবো ওইটা পারতেছি না। সাবডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন। ওয়ার্ডপ্রেস আমার ইনস্টল করাই আছে, আমার পোর্টফোলিও ওয়েবসাইটও আছে আমার ক্লায়েন্টের জন্য আলাদাভাবে। তো ওইটা হ্যাঁ, আমি সাবডোমেইন করতে সেট আপ করছি, কিন্তু ওইটা এরকম ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছি না। আচ্ছা, ওইটা তো ডিরেক্টলি স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন দিলে হবে না, ওইটা আপনাকে আগে হোস্টিং এ যেতে হবে, ওইখানে গিয়ে ওয়েবসাইট অপশনে যেতে হবে, ওয়েবসাইট অপশন থেকে তারপর লগ ইন করতে হবে ওদের আমি লগ ইন। ওয়েবসাইট অপশন থেকেই ওই জায়গায় গেছিলাম, কিন্তু আমি পারি না। যদি এটা আপনি দেখতেন বা না সাপোর্টে দেখাবো। তাহলে একটু স্ক্রিনের দেখান, যদি দেখেন ওটা আচ্ছা, সলভ করে দিলে দিবেন, তাহলে পরে আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এলিমেন্টের পেইড ভার্সনটা বের করি আপনাদের জন্য। আচ্ছা, আমরা এই প্লাগইনটা ইনস্টল করবো, এলিমেন্টর 3.1.2। এটা লেটেস্ট যে প্রিমিয়াম ভার্সনটা সেটা আমি সিলেক্ট করলাম, ইনস্টল নাও। এখন যেহেতু এটা প্রিমিয়াম প্লাগইন এই জন্য এইভাবে ইনস্টল করতে হইলো। ঠিক আছে, আপলোড করে ফ্রি প্লাগইন গুলো সার্চ করে ইনস্টল করে দেয়। ইনস্টল হোক। ইনস্টল হয়ে গেলে আমাদেরকে বলবে অ্যাক্টিভ করতে। প্লাগইনটা এই যে দেখেন এখানে অপশন চলে আসছে, যেটা অ্যাক্টিভ করো, অ্যাক্টিভ করে দিব। দ্যাটস ইট। এলিমেন্টর এলিমেন্টর প্রো দুইটাই অ্যাক্টিভ হয়ে গেল, ফাইন। আচ্ছা, এখন আমি যদি কাজ করি, আমি চাইলে এখান থেকে কাজ করতে স্টার্ট করতে পারবো, বাট লেটেস্ট ভার্সনে একটা আপডেট আসছে, সেটাকে বলে ফ্লেক্স বক্স। এখন আমাদের জন্য ফ্লেক্স বক্সের শুরুতেই কাজ শেখাটা একটু টাফ। ফ্লেক্স বক্সটা যারা অলরেডি এলিমেন্টে অনেকদিন ধরে কাজ করতেছে তাদের জন্য ইজি, আমাদের জন্য শুরুতে এটা অ্যাডপ্ট করাটা টাফ। তো আমরা কি করবো, এই ফ্লেক্স বক্স যে অপশনটা আছে এলিমেন্টের, এটা একটু অফ রেখে কাজটা আগে শেখা কমপ্লিট করবো, তারপরে চাইলে আমরা ফ্লেক্স বক্স শিখতে পারি। So, আমরা এখন থেকে যা কাজ করব, যে পর্যন্ত আমি না দেখাবো ওই পর্যন্ত আমরা ফ্লেক্স বক্স অফ রেখে রেখেই কাজ করবো। কিভাবে, এলিমেন্টর থেকে এখানে একটা অপশন পাবো আমরা, সেটিং। এলিমেন্টর থেকে সেটিং অপশনে যাব, এটা মনোযোগ দিয়ে দেখেন, এটা সবাইকে করতে হবে। ফিচার অপশন পাবো আমরা, এখানে ফিচার অপশনে যাব, স্ক্রল করবো একটু নিচে গেলে এলিমেন্টর ফ্লেক্স বক্স নামে একটা অপশন পাবো, এই যে। ঠিক আছে, ফ্লেক্স বক্স কন্টেইনার। তো এটা সবুজ বাতি দেওয়া মানে কি এটা অ্যাক্টিভ করা আছে, আমরা এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিব। ইয়েস, ওকে। একদম নিচে গিয়ে আমরা এটা সেভ করে দিব, ফাইন। সো এখন আমরা কাজ স্টার্ট করবো। আমরা কই যাব, পেজ অপশনে একটা পেজ ক্রিয়েট করতে হবে। কেন পেজ ক্রিয়েট করতে হবে, আমরা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা, এইখানে যদি একটা ওয়েবসাইট দেখি, এই প্রত্যেকটা লিঙ্ক এগুলো এগুলো প্রত্যেকটা একটা একটা করে পেজ। একটা ওয়েবসাইট আসলে হয় অনেকগুলো পেজের সমষ্টি। আমরা একটা পেজ ক্রিয়েট করবো, অ্যাড নিউ পেজ। এখানে আমি পেজটাকে যে কোনো নাম দিতে পারি, আমি এখানে সিম্পলি নাম দিব হচ্ছে এলিমেন্টর, বা হোম, বা নিউ, যা ইচ্ছা। আর সেখানে কিছু স্যাম্পল পেজ দেখাবো আমাকে, আমি চাইলে এগুলো ডিরেক্ট নিতে পারি, আমি এগুলো নিব না। এগুলো হচ্ছে অন্য কোনো বিল্ড করতে তৈরি করা, এগুলো গুটেনবার্গ। আমি নাম দিলাম এলিমেন্টর, আপনি যে কোনো নাম দিতে পারেন, নামটা এখানে কোনো ম্যান্ডেটরি বিষয় না।
জাস্ট সিম্পল যে কোনো একটা নাম দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। So, এখানে ক্লিক করবো আমি। ক্লিক করার পরে এখানে দেখেন অপশন আছে ক্রিয়েট নিউ টেমপ্লেট, টেমপ্লেট প্রিভিউ। আচ্ছা, এখানে টেমপ্লেট যদি এখানে সরাসরি প্রিভিউ না আসে, আমরা যেটা খুঁজতেছি এখানে আমরা যেটা খুঁজছি এটা আসে না, আমরা কি করবো এখান থেকে পাবলিশ করে দিব। সিম্পল। পাবলিশ করার শেষে এখান থেকে এই যে রিড উইথ এলিমেন্টর এই অপশনে চলে যাবেন। আচ্ছা, সো এইখানে আমার এখানে একটা অপশন আসবে ওদের একটা প্রমোশনাল ক্যাম্পেইন। আমি এটা কি করব, আপনাদের হয়তো এটা দেখা নাও যেতে পারে, আপনারা কি করবেন কন্ট্রোল মাইনাস ক্লিক করে একটু জুম আউট করে নেবেন, নাহলে ক্রস বাটনটা খুঁজে পাবেন না। এই যে দেখেন, এই যে এখন আসছে, দেখো স্ক্রিনে যারা কারো স্ক্রিন যদি আরো অনেক বিশাল বড় থাকে তাকে হয়তো এটা দেখাইতে পারে। আমাকে দেখাচ্ছে না, আমি কন্ট্রোল মাইনাস করে দিলাম। এখন চাইলে আবার কন্ট্রোল প্লাস দিয়ে আপনি জুমটা মাইনাস ঠিক করে নিতে পারেন, অথবা এটাও ঠিক আছে। আচ্ছা, এখানে যে অনেক কিছু আসছে হিবিজিবি এত কিছুর মাঝখানে কাজ করাটা শুরুতে টাফ। আমরা কি করব, এটাকে একটা ফ্রেশ পেজ নিব। কিভাবে নিব? এই যে নিচে এইখানে কর্নারে দেখেন সেটিং অপশন আছে, এই যে ঠিক আছে এখানে। সেই সেটিং অপশন থেকে আমরা কি করব, এইখান থেকে, বুঝি নাই। আচ্ছা, এখানে পেজ লেআউট নামে একটা অপশন আছে। এই অপশন থেকে আমরা কি সিলেক্ট করব, এলিমেন্টর ক্যানভাস। ক্যানভাস মানে ফাঁকা পেজ, ঠিক আছে। সো আমরা এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করব, আপডেট করব। আপডেট করলে দেখবো এটা রিলোড হয়ে একদম ফাঁকা হয়ে যাবে, আমার কিচ্ছু থাকবে না, আমি আমার মতো করে প্র্যাকটিস করতে পারবো। সিম্পল অ্যাজ দ্যাট। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া। না ভাইয়া। ছোট বাবা, আমার মনা বাবা, আমার আচ্ছা, লক্ষ্মী গ্রেট। বাবা, কুকু কুকু। মিউট রাখেন, একটু মিউট রাখুন সবাই, কথা বলে স্পেস বাটনে চাপ দিয়ে কথা বলবেন, বাকি সব সময় মিউট থাকবে আপনার ভাই। ভালো লাগে না। আচ্ছা, so, এখন আমরা কি কাজ করব, এইটা কি, এই পাশে কি? এই পাশে আমরা বাম পাশে যা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে উইজেট প্যানেল। এটা উইজেট প্যানেল, যেখানে সব উইজেটস গুলো আছে, যেটা দিয়ে মূলত আসলে ডিজাইন করবো, যেখানে আমার অ্যাসেট গুলো আসলে যেখান থেকে জিনিস নিয়ে নিয়ে আমি এই পেজের ভিতরে, এটা হচ্ছে পেজের রিভিউ। একটা পেজে আমরা যা হচ্ছে লাইভ রিভিউ এখানে দেখতে পারবো। এই জন্য এলিমেন্টরটা এত ডিজাইন ফ্রেন্ডলি। আমরা সরাসরি যা করতেছি তার রিভিউ দেখতে পারতেছি। অনেক বিল্ডার আছে ডিজাইন করা যায়, বাট এটা ডিজাইন করে করে সেভ দিয়ে পেজে গিয়ে দেখতে হবে কি হইলো না হইলো, কমাতে হবে নাকি বাড়াইতে হবে। But এখানে আমরা ইনস্ট্যান্ট রিভিউটা দেখতে পারতেছি। একটা মিনিট। আচ্ছা, এখন দেখেন উইজেট প্যানেল থেকে কি করতে হয়, কন্টেন্ট নিয়ে নিয়ে পেজের মধ্যে নিয়ে নিয়ে ডিজাইন করতে হয়। পেজের একটা বিষয় আমাদেরকে যদি এখানে লক্ষ্য করতে হয়, দেখেন যে কোনো একটা পেজ যদি আমরা ওপেন করি, পেজের সবচেয়ে কমন যে বিষয়টা সেটা হচ্ছে পেজগুলা একটা ভাগ অবস্থায় থাকে। এখানে কিছু একটা অংশ, তারপরে একটা অংশ, তারপর আরেকটা অংশ, তারপরে আরো একটা অংশ, এরকম। এই প্রত্যেকটা অংশকে বলে হচ্ছে সেকশন। প্রত্যেকটা অংশকে কি বলে? সেকশন।
তো আমাদের আসলে একটা ওয়েবসাইট তৈরি হয় অনেকগুলা পেজ নিয়ে, আর একটা পেজ তৈরি হয় অনেকগুলা সেকশন নিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন এই সেকশন গুলো নিয়ে আমরা কি করব? পেজ ডিজাইন করবো। সর্বপ্রথম কাজই থাকবে তাহলে সেকশন নেওয়া। এই এখানে যে প্লাস আইকনটা আছে, এই আইকনটা দিয়ে হচ্ছে সেকশন নিতে হয়। তো এটা ক্লিক করার পরে আমরা দেখতে পারবো সেকশনের অনেক ধরনের ভাগ আছে। একটা পুরা সেকশন, একটা সেকশনের দুইটা ভাগ, একটা সেকশনের তিনটা ভাগ, চারটা, একটা ছোট, একটা বড়, একটা বড়, একটা ছোট, দুইটা ছোট, একটা বড়, একটা বড়, দুইটা ছোট, এরকম অনেকগুলা টাইপের সেকশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে ভাগ যেগুলা, এগুলাকে বলা হচ্ছে কলাম। আর প্রথমটাতে একটাই কলাম আছে, মানে একটা ভাগ। দ্বিতীয়টাতে দুইটা কলাম আছে, তৃতীয়টাতে তিনটা কলাম, এটাতে চারটা কলাম, এটাতে দুইটা কলাম, এটাতে দুইটা কলাম, এটাতে তিনটা কলাম, সো অন। এইখানে আমাদের ডিজাইনের ক্ষেত্রে ডিসিশন নিতে হবে আমাদের কলাম লাগবে কয়টা। আমি যদি চিন্তা করি আমাকে এতটুকু ডিজাইন করতে হবে, ফার্স্ট অফ অল পেজ রুলার নামে একটা এক্সটেনশন ইউজ করতেছি জাস্ট মার্ক করার জন্য। এটা হচ্ছে মাপে কতটুকু জায়গা আছে। আচ্ছা, এই যে এতটুকু যদি আমরা চিন্তা করি, এতটুকু কি কলাম কয়টা? কয়টা কলাম? একটা। 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 আচ্ছা, এতটুকুতে তিনটা। তিনটা কলাম। এইখানে একটা। একটা একটা। কলাম। এখানে কয়টা কলাম? একটা। চারটা। চারটা, এখানে চারটা। চারটা, ঠিক আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট? চারটা। সো বুঝতে পারতেছি কনসেপ্টটা। এখানে একটাই কলাম, বাট এইখানে, এখানে কয়টা কলাম? দুইটা। দুইটা। কিভাবে বুঝলাম? এই ইমেজটা একটা কলাম, আর এই পুরোটা একটা কলাম, রাইট? এইটা। আচ্ছা, এইভাবে যতই থাকুক, যতগুলা থাকুক সেটা বিষয় না, বাট আমার এইরকম লম্বা লম্বি কয়টা, এগুলোকে বলে কলাম। এখানে কয়টা? দুইটা। দুইটা কলাম। তাহলে বুঝছি কনসেপ্টটা। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস, যে এই কলামগুলো দেখাইছেন আপনি, এই কলামের সবচেয়ে নিচে যে কলামটা একটু দেখাইছেন, যে একটা কলাম পাশে আর সাথে হলো লেখার আর একটা কলাম, এই আরেকটু উপরে উপরেরটাতে, এই এদিকে যেমন এই সাইডে হলো একটা লেখার কলাম জাস্ট, আর ওই সাইডে হলো আপনার শুধু ইমেজ কলাম। তো এদিকে আমি কি একটা কলামের ভিতরে আমি ইমেজ আর ইয়ে এম, এ, লেখা লেখাটা একটাতে দিতে পারি না? চলেন চেষ্টা করে দেখি। না, কারণটা হলো এসইউতে বলছিল যে যদি আমি যত বেশি কলাম নিব তত বেশি আমার ডুম সাইজ বাড়বে, তত বেশি আমার মানে এসইউতে প্রবলেম হবে আর কি। যে আমি একটা ভিডিও দেখছিলাম ওই ক্ষেত্রে, এই কারণে আমি বলছি যে এটা কি সম্ভব কিনা একটা কলামের ভিতরে আমি সেক্টরটা করার। একই কথা হবে, হ্যাঁ। বিষয়টা একই একই কাজ করবে। আমি জাস্ট ওকে। কলামটা নিচ্ছি ডিপ আকারে না, সো যখন আমি ইমেজটা এবং তারটাকে পাশাপাশি নিব, এটা যখন সাইজটা ভাগ করে দিব, সেক্ষেত্রে আমার সাইডে রেসপন্সিভ প্রবলেম হয়ে তার থেকে আরো বেশি ক্ষতি হবে। সো ওকে। যেটা ম্যান্ডেটরি ওটা কলাম আমরা নিবই, বাট যেখানে অ্যাভয়েড ওকে। করা যায় ওইখানে হয়তো বা কম নিব। ঠিক আছে? ওকে। ওকে, ভাই, থ্যাংক ইউ। কলামের ভিতরে কি আবার কলাম নেওয়া যায়? নেওয়া যায়, সেটা আস্তে আস্তে যাবো আমরা ওইদিকে। আচ্ছা। জাস্ট ভাই বেসিক থেকে হোয়াইট স্টার্ট। স্পেসটা কি কলার মধ্যে আসবে? হোয়াইট স্পেসটা ভাইয়া? এটা এগুলা এগুলা জি ভাইয়া। আচ্ছা, এগুলো ব্যাকগ্রাউন্ডের বিষয়, ব্যাকগ্রাউন্ডটা একটু পরে আসতেছে। হ্যাঁ, জাস্ট কলামের কনসেপ্টটা ক্লিয়ার হোক, তারপরে ওইদিকে যাই। আমরা একটা হ্যাঁ, ডিজাইন ন্যাব করার জন্য, মেনুতে। একটা প্রজেক্ট করার জন্য, একটা ওয়েবসাইট যা লাগে আমরা সবই শিখবো। ঠিক আছে? জাস্ট হ্যাঁ, একটা ফ্লো। হ্যাঁ, ন্যাব মেনুতে কয়টা কলাম আছে এখানে? ন্যাপ মেনুতে ডিপেন্ড করে আপনি কিভাবে নিচ্ছেন। এটা একটা, এটা একটা, এটা তো দুইটা কলাম ফর শিওর। হ্যাঁ, এই দুইটাকে একটা কলমেও নিতে পারেন, দুইটাকে আলাদা আলাদা কলমেও নিতে পারেন। এইখানে আমরা চাইলে একটা কলমে নিয়ে নেওয়া যাবে, বাট এটা যাবো, এটা একটু কমপ্লেক্স বিষয়, পরে যাবো। আমরা সিম্পল জিনিসটা আগে ডিজাইন করবো। ঠিক আছে? আচ্ছা, ধরেন আমরা একটা হিরো সেকশন যদি ডিজাইন করি, আমরা দেখি একটা হিরো সেকশন ডিজাইন করবো।
ধরেন এটা আমাদের ইন্সপিরেশন ওয়েবসাইট, এটা আজকে আমরা ডিজাইন করবো। ওকে, সর্বপ্রথম কি তাহলে একটা সেকশনে কলাম কয়টা? একটা। একটা। সো তাহলে এইটা নিব, তাই না? কোথা থেকে নিলাম আমরা? আবার শুরু থেকে দেখি। পেজে আসার পর পর এরকম ছিল, ক্লাসে ক্লিক করব, এই একটা কলাম নিব, চলে আসলো একটা কলাম। আচ্ছা, এই কলামের ভিতরে সর্বপ্রথম কি আছে? লিখা একটা। লিখাটা ছোট না বড়? বড়। বড়। বড় বড়। লেখাগুলোকে কি বলে? এটাতে যাব, এটা। এটাতে এইচ গেলে ওয়ান ট্যাগ। উইজেট প্যানেলে যাওয়া যায়। ঠিক আছে, যখন আমাদের যেমন একটু আগে যে নিছিলাম এটাকে বলা হচ্ছে এডিট প্যানেল। এখন এডিটিং দেখা যাচ্ছে, এটা এই সেকশনটার এডিটের যত যাবতীয় বিস্তারিত দেখা যাচ্ছে। আমরা যদি এইটাতে যাই, এখানে যাই, অথবা এই যে প্লাস ভিতরে এটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে উইজেট প্যানেলটা আবার রিটার্ন করবে, যখন উইজেট প্যানেল আসছে। ফাইন। এখন এইখান থেকে আমরা কি করব? উইজেট প্যানেলে এইখানে আমরা এই যে কন্টেন্টটা নিব। তো কন্টেন্টটা কি? এই যে দেখতে পাচ্ছি হেডিং, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটাকে জি দেওয়া টেনে আছে। নিয়ে এটার ভিতরে দিয়ে দিব, রাইট? আমাদের হেডিংটাকে টেনে নিয়ে এই যে সেকশনের ভিতরে এখানে নিয়ে ছেড়ে দিব। আসছে? আচ্ছা, এখন এইখানে আমার এই লেখাটা লিখতে হবে, যেটা কপি করে আইনে দিতে পারি। এখানে লেখাটা দুই জায়গাতে দেওয়া যায়, একটা এইখানেও দেওয়া যায়, অথবা এইখানেও দেওয়া যায়। আমি কোথায় দিব? এইখানে আমি কখন দিব? এখানে দিব ছোটখাটো এডিটিং এর জন্য। ধরেন আমি দিস অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার, না আমি চাচ্ছি অ্যাড ইউর হেড টেক্সট হেয়ার। আমি কি করবো? আইএনজি এখান থেকে কেটে দেবো। তো এটা সিলেক্ট করে এই যে ছোট্ট একটা কাজ করলাম এখান থেকে। আমি হয়তো বা কিছু একটা অ্যাড করব, এরকম এস অ্যাড করলাম, বা এটা আমি কেটে দিলাম, বা এটার পরে একটা ফুল স্টপ দিলাম। এই ছোট কাজগুলো এখান থেকে করবো। এখানে চাইলে আপনি পুরোটাও পেস্ট করতে পারেন, বাট এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি এটা আমরা সামনে জানতে পারবো। এখন নর্মালি আমরা কোথা থেকে তাহলে টেক্সট পেস্ট করবো? এইখান থেকে। ফাইন, এইখানে আমরা যেই টেক্সটটা লিখতে চাই ওইটা লিখবো, হিরো। লিখলাম, এখানে চলে আসছে না? চলে আসছে। সো প্রফেশনাল কোথা থেকে? এইখান থেকে লিখা। ফাইন। এখন এটার পরে পরে কি আছে? এটার পরে আবার একটা ছোট্ট টেক্সট আছে। এটার জন্য আমরা আবার টেক্সট নিতে পারি কোথা থেকে? আবার এই যেখান থেকে উইজেট প্যানেলে চলে যাব। এখানে অপশন আছে একটাই, দেখেন টেক্সট এডিটর। ছোট ছোট টেক্সট নেওয়ার জন্য টেক্সট এডিটর কিনে নিয়ে এইটার নিচে নিয়েছে, তো এটা নিচেই তো লাগবে, তাই না? উপরেও নিতে পারি। এখন যাবে কোথায়? উপরে। এখন যাবে কোথায়? নিচে। আচ্ছা, এখন আমরা এই টেক্সটটা ওখানে নিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, এই টেক্সটটা এখন নিবো কেমনে? এটা তো একটা ইমেজ। এটার জন্য আপনারা চাইলে একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, এটার নাম হচ্ছে কপি ফিশ। খুবই চমৎকার এক্সটেনশন। যে কোনো জায়গা থেকে ও আপনাকে টেক্সটটা জাস্ট ওরে হচ্ছে মার্ক করে দিবে, ওইটা লিখে দিবে আপনাকে। কপি ফিশ ক্লিক করলাম, এই যতটুকু মার্ক করবে এতটুকু আমাকে লিখে দেয়। বা আচ্ছা, বাটন সহ নেই একবারে, এই লেখাটা যাতে সে আমাকে লিখে দেয়, এটা সে কি করবে? এখন এটা পুরো ডিটেক্ট করে আপনাকে লিখে দিবে। এই যে লিখে দিচ্ছে। তো এই লাইনটা হচ্ছে আমার ওইটার জন্য। কপি করলাম, এখানে টেক্সট এডিটরের এইখানে এসে আমি এই লেখাটা পেস্ট করে দিই। চলে আসছে? আচ্ছা, তারপর আবার কি আছে? এই যে বাটনের লেখাটা আছে কল টু অ্যাকশন, এটাও আমি মার্ক করে কপি করে নিলাম, এটা কেটে দিই। আপনার চাইলে হাতে লিখতে পারেন। আচ্ছা, এটার পর পর তাহলে কি লাগতেছে? একটা বাটন লাগতেছে। ছেড়ে দিলাম দিয়ে। তো বাটনটা কি করবো? এখান থেকে টেক্সটের যেই জায়গাতে আমরা বাটনের যে টেক্সটটা এটা বসিয়ে দিব। আমাদের কন্টেন্ট গুলো চলে আসছে সব। আচ্ছা, এখন জি কি ভাইয়া। করতে হবে? ডিজাইন করতে হবে, রাইট? আচ্ছা, ডিজাইনটা কিভাবে করব চলেন আমরা একটু দেখি। আচ্ছা, সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সেকশনটা কত বড়। উপরেও জায়গা আছে, নিচেও জায়গা আছে। আমি চাইলে উপরে এবং নিচের জায়গাটা মেপে আমি একটা সাইজ ডিসাইড করতে পারি। So, আমি একটু ফুল স্ক্রিন করে নিই যাতে আমি বুঝতে পারি। এখন আমি রুলার দিয়ে মাপবো। পেজ রুলার এক্সটেনশনটা আমরা চিনি। জি ভাইয়া। জি ভাইয়া, চিনি ভাইয়া। আচ্ছা, আমরা সার্চ করবো পেজ রুলার ফর ক্রোম, তাইলে চলে আসবে এক্সটেনশনটা। এটা ইনস্টল করে নিবেন, পিন করে নিবেন।
এটা এই যে প্রথমটাই। ভাই এ- একটা কথা ছিল। এখন এটা আমি মেপে নিব। কি বলে? ভাইকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। তো ওটা হচ্ছে যে সিঙ্ক করার পরে যতগুলা যে এক্সটেনশন এনেবল করা আছে বা পিন করা আছে ওইগুলা না ট্যাবের সাথে উপরে, মানে সিঙ্ক করার সাথে সাথে সবগুলা ট্যাবের মধ্যে আইসা পড়ে। এটা কি কোনোভাবে মানে ডিসেবল করা যায়? সবগুলো ট্যাব বলতে যেগুলো এই ট্যাবের কথা হ্যাঁ, বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ। জি, জি, মানে যতগুলা এক্সটেনশন এনেবল করা থাকে অনেকগুলা আর কি, সবগুলা আর কি একটা একটা করে নতুন করে ট্যাব নিয়ে ওপেন হয়ে যায়। এটা তো হওয়ার কথা না, বুঝলাম না। মানে আমি যেমন এই ট্যাবে আছি, এখন সবগুলো আছে, এই ট্যাবে গেলেও সবগুলো থাকে, এটার কথা বলতেছেন? না, না, আমি বলতে চাচ্ছি এখন তো চারটা ট্যাব না। হ্যাঁ। আমি যখন ওই যে সিঙ্ক করব তখন দেখা যায় কি প্লাস বাটনই করে আর ট্যাব ওপেন করতে হয় না, সব কয়টা এক্সটেনশন মানে নিয়ে নেয় অটো আর কি, উপরে ট্যাব নিয়ে নেয় একটা একটা করে। এটা একবারই নিবে জাস্ট ইনস্টল করার সময়। হ্যাঁ, হ্যাঁ, সিঙ্ক করার পরে একবারে সবগুলা নিয়ে নেয়। এটা কি ডিসেবল করা যায়? না, আপনার যখনই এক্সটেনশনটা অ্যাড হবে কোনো কম্পিউটারে, এ তো ওই কম্পিউটার আর কখনো হবে না। হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, পরে এটা বলবো না ভাইয়া, ক্লাস কন্টিনিউ। ওকে। আচ্ছা, so উপরের যে জায়গাটা এটা আমি মাপলাম, এটা খুব ক্লোজ 200, তো আমরা রাউন্ড ফিগার হিসেবে 200 নিয়ে নিচ্ছি। এই যে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাকে বলে হচ্ছে পেডিং। পেডিং আরেকটা আছে স্পেসিং এর জন্য, সেটা হচ্ছে মার্জিন। সবাই স্পেসিং দেওয়া যায় দুইটা বিষয়, একটা হচ্ছে পেডিং, একটা হচ্ছে মার্জিন। কোনটা পেডিং কোনটা মার্জিন কেমনে ডিসাইড করব? যদি আপনার এই যে জায়গাটা ফাঁকা জায়গাটা হয় ব্যাকগ্রাউন্ড সহ, তাহলে সেটা হবে পেডিং। আর এই ফাঁকা জায়গাটা যদি হয় ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাহলে সেটা হবে মার্জিন। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। ওকে। আমরা এখন তাহলে এই, এলিমেন্টের হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টের ভিতরে টা হচ্ছে প্যাডিং আর বাইরেরটা মার্জিন। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন আমি এই যে পেডিংটা এটা দিব কিসের মধ্যে? শুধু একটা টেক্সটের মধ্যে, শুধু একটা বাটনের মধ্যে, নাকি পুরা সেকশনের মধ্যে? পুরা সেকশন হবে। পুরা সেকশন। পুরো তাহলে পুরো সেকশনের মধ্যে সেকশনটা ভাই। ধরবো কিভাবে? এখানে মাউস নিয়ে গেলেই দেখেন দেখা যায় সবকিছু, সবকিছুর পাশে একটা করে পেন আইকন, এটা এডিট করার জন্য এই পেন আইকন, ছোট টেক্সট এডিট করার জন্য এটা, বড় টেক্সট এডিট করার জন্য। আর এই পুরো সেকশনটা এডিট করার জন্য এই যেখানে প্লাস, তারপরে এখানে 6 ডট, তারপর ক্রস, ক্রস দিলে কেটে যাবে সেকশন, প্লাস দিলে নতুন সেকশন দেওয়া যাবে। আর এই যে মাঝখানে যে অপশন, এটা হচ্ছে এডিট সেকশন বাটন, ক্লিক করব, এই যে চলে আসছে। আচ্ছা, মার্জিন স্পেসিং এর জন্য মার্জিন বা পেডিং আমরা যদি দিতে চাই, এটা পাবো আমরা অ্যাডভান্স অপশনে, এটাতে যাব। সো এইখানে দেখেন পেডিং এর অপশন আছে। আমরা যদি উপর পেডিং দিতে চাই 200, এখানে কি প্রবলেম হইলো? সব দিকে 200 200 চলে আসছে, আমার তো সব দিকে 200 200 লাগবে না। এখন তাহলে কি করবো? আমি এটা কেটে দিব। আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যেখানে লিঙ্ক করা আছে ভ্যালু, মানে একটাতে লিঙ্ক দিলে, একটাতে ভ্যালু দিলে সবগুলোতে পাই যাবে। তো আমি এটা কেটে দিব, প্রথমে লিঙ্কটা ভাঙবো। এখন আমি উপরে দিয়ে দিব 200। তো এখন তো জিরো আছে, জিরোর পর থেকে স্টার্ট করবো। 2 2, ঠিক আছে, 2 0 0 200 হয়ে গেল, ঠিক আছে। উপরে 200 পিক্সেলের গ্যাপ পেয়ে গেলাম। নিচের গ্যাপটাও মাপতে হবে। তো নিচের গ্যাপটা আমি একটু মেপে নিই। আচ্ছা, তো নিচেও কেমন? এখানে 155 দেখতে পাচ্ছি, মানে 150-র মতো। আমরা রাউন্ড ফিগার হিসেবে 150 ধরে নিলাম। তো নিচে আমরা কত দিব? 150। এটা তো টপে গেল, বটমে জিরোর পরে আমরা দিয়ে দেবো 150, হয়ে গেল 150। আচ্ছা, এখন আমরা কি করব? ব্যাকগ্রাউন্ডটা দিব, তাই না? এটা তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আচ্ছা, আমাদের সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা পাবো কোথায়? আচ্ছা, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা পাবো কোথায়? ব্যাকগ্রাউন্ড একটা নতুন ট্যাব নিব, নিয়ে এখানে আমি সার্চ করতে পারি যে কোনো ব্যাকগ্রাউন্ড। আমি দিচ্ছি মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড।
অনেক কালারফুল ব্যাকগ্রাউন্ড পাবেন। তাহলে আমি এটা নিলাম, আমাদের স্যাম্পলটাতে মাল্টি কালার ইউজ হচ্ছে, এই জন্য আমরা মাল্টি কালার নিলাম। আচ্ছা, দিয়ে সেভ করলাম আমরা। এখন আমাদের এখানে ইউজ করবো কিভাবে, ওই যে আবার সেকশনটা ধরবো, সেকশনের স্টাইল একটা অপশন আছে দেখেন, স্টাইল। স্টাইলের যে কোনো কাজ আমাকে স্টাইলে গিয়ে করতে হবে, সব ইয়েস। এখান থেকে আমরা কই যাবো, ব্যাকগ্রাউন্ড টাইপ, প্রথম যে অপশনটা ক্লাসিক, এটাতে যাবো। এই দুইটা অপশন, কালারও দেওয়া যায়, ইমেজও দেওয়া যায়, আমরা সাইট অফলাইনে দেখছিলাম। আচ্ছা, এখন ইমেজ অপশনে গেলাম, আমাদেরকে এটা আপলোড করতে হবে। সো যেখানে আছে আমার এই ইমেজটা, ওইখান থেকে টেনে নিয়ে এখানে নিয়ে ছেড়ে দিব। আসলো, সিলেক্ট করবো, হয়ে গেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কিছু টাইপ আছে। সর্বপ্রথম যে টাইপটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা শুরু হবে কোথা থেকে। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সেন্টার সেন্টার, মানে একবার মাঝখান থেকে শুরু করা, চারদিকে ছড়াই যাবে। আচ্ছা, সেন্টার সেন্টার। তারপরে যে অপশনটা আছে এখানে, অ্যাটাচমেন্ট আছে, রিপিট আছে, আমরা এখান থেকে অবশ্যই দিব নো রিপিট, মানে ইমেজটা বারবার আসবে না। কিছু কিছু সময় রিপিট দরকার হয়, ছোট্ট একটা ইমেজকে আপনি পুরো স্ক্রিন জুড়ে দিতে চাইলে রিপিট, মানে বারবার বারবার আসবে ইমেজটা। আর আমরা হচ্ছে নো রিপিট, রিপিট যাতে না করে। আর লাস্ট যে অপশন হচ্ছে ডিসপ্লে সাইজ, সবচেয়ে ইম্পর্টেন্ট অপশন, এটা দিব সবসময় কভার। যদি আমি চাই পুরো স্ক্রিনটাকে সুন্দর ব্যাকগ্রাউন্ড একসাথে কাভার করবে, সেটা কাভার দিব। আর যদি মনে করি না, ব্যাকগ্রাউন্ড পুরোটা কাভার করুক না করুক, ইমেজ পুরোটা দেখতে হবে আপনার, তাহলে দিবেন কন্টেন্ট। কন্টেন্ট দিলে পুরো ইমেজটা মাস্ট বি দেখা যাবে, যে পুরো ইমেজটা দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু কাভার করে নেই। এই জন্য আমরা সবসময় কি দিব, এখান থেকে কাভার দিব। ক্লিয়ার? জি ভাই। জি আচ্ছা, আমাদের কাজ কতটুকু হইলে জি আমরা ভাইয়া। আপডেট দিব, যাতে করে কাজটা সেভ হয়। আপডেট না দিলে কিন্তু কাজ সেভ হয় না। একটা কোশ্চেন ছিল, এই হিরো হিরো সেকশনের ভিতরে টেক্সট আর বাটন গুলাকে সবসময় যদি সেন্টারে রাখতে চাই, তাহলে কিভাবে করা যায় এটা? আচ্ছা, এই টেক্সট গুলোকে মাঝখানে রাখতে চাইলে এগুলা এগুলা জি আচ্ছা, জি এখন আমরা দেখবো এগুলো কিভাবে মাঝখানে নিতে পারি। এগুলো নিজস্ব সেটিং আছে, ঠিক আছে। আমরা টেক্সটটা এডিট অপশন দেবো, দেখেন প্রত্যেকটা টেক্সটের পাশে এডিট আইকন আছে, এই যেরকম পেন আইকন। আমরা এখন এটাকে ধরবো, ধরলাম, এটাকে এখন স্টাইল করবো। So, এটা কেমন আছে, এটা মাঝখানে সাদা এবং বড় করে আছে, এটা ধরলাম। এটা যত এরকম এডিট আছে, যাইতে হবে স্টাইলে। সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট, কোথায় থাকবে আমাদেরটা, কোথায় থাকবে, এখন তো আছে লেফটে, তাই না। নিব সেন্টারে, মাঝখানে যেতে থাকে। আমি চাইলে রাইটেও নিতে পারি, আমি চাইলে জাস্টিফাই করতে পারি। জাস্টিফাই এর কাজ হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে থাকা, এটা একটু পরে দেখতেছি এটা কি। এখন সেন্টারে নিলাম আপাতত। আচ্ছা, তারপরে কি হবে, এটা হবে সাদা। সাদা কালার কোথায় আছে, এই যে কর্নারের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি। সো এইটাকে আমি যেভাবে ক্লিক করে ধরে টেনে যেদিকে নিব, ওই কালারটা হবে। সাদা কোথায়, একদম কর্নারে টেনে একবার উপরের দিকে যদি নিয়ে যাই, তাহলে সাদা আসবে। সাদার কোডটা হচ্ছে #6টা F। এটা জাস্ট খেয়াল রাখলে বুঝতে পারবেন পিওর সাদা হয়েছে কিনা। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে যে অপশন, সেটা হচ্ছে টাইপোগ্রাফি, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সেটিং ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। কারণ ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এলিমেন্টস থাকে, সেটা হচ্ছে টেক্সট। তো টাইপোগ্রাফি মানেই হচ্ছে টেক্সটের যাবতীয় ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার ডিজাইনটা আমরা করব কোথা থেকে, টাইপোগ্রাফি থেকে। টাইপোগ্রাফি অপশনে গেলাম, এখান থেকে আমাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে ফন্ট ফ্যামিলি, মানে এই ফন্টটার লেখার স্টাইল কেমন হবে। ফন্ট লেখার স্টাইল বিভিন্ন ধরনের হইতে পারে, সোজা হইতে পারে, পেঁচানো হাতের হইতে পারে, ঠিক আছে। যেমন এখানে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমার যেটা মনে হয় ওটা আমি ইউজ করতে পারি, অথবা ক্লায়েন্ট নির্দিষ্ট ফন্ট আমাকে দিয়ে দিবে, অথবা যে স্যাম্পল সাইটটা দিবে, স্যাম্পল সাইটে যে ফন্ট থাকবে ওইটা আমি ইউজ করবো। দেখেন দেখেন অনেক ফন্ট আছে, এটা যদি ইউজ করি পেঁচানো হাতের, আবার যদি এটা ইউজ করি এটা একটু সোজা টাইপের, আর অনেক ধরনের ফন্ট আছে। তো এটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। এরকম ফন্ট আমার। তারপরে যেটা হচ্ছে ফন্টের সাইজ, মানে টেক্সটটা ভাইয়া, কত বড় হবে। হ্যাঁ ভাইয়া, ওই যে ক্লায়েন্ট যদি কোনো প্রিমিয়াম কোন ফন্ট দেয়, টাইম দিয়ে দিবে সে- প্রিমিয়াম ফন্ট, ওটা তো আপলোড করে সেটা নিব সেটা আমরা। কি আমরা এখানে পাবো? হ্যাঁ, আপলোড করতে হবে, ওটা কাস্টম ফন্ট, পরবর্তীতে কোনো এক সময় দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এখন সাইজটা এখান থেকে দিতে হবে। ধরুন আমি সাইজটা দিলাম 72, একটু বড় সাইজ দিলাম, বা আপনি আরো বড় দিতে পারেন, 90 দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তারপর সেটা হচ্ছে ওয়েট, মানে দেখতে কতটুকু মোটা হবে। আমি যদি এখানে 900 দেই, এটা হবে অনেক মোটা। আমি যদি এখান থেকে 100 দেই, এটা হবে একদম চিকন। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার এখান থেকে, আমি এখান থেকে 700 দিলাম। বোল্ড। ওকে, তারপর হচ্ছে ট্রান্সফর্ম। লিখাটা কোন হাতের হবে? আমরা বলি না ছোট হাতের লেখা, বড় হাতের লেখা, ওইটা। তো আমার যদি মনে হয় যে সবগুলা হবে হচ্ছে বড় হাতের, তাহলে দিব আপার কেস। সবগুলো ছোট হাতের লোয়ার কেস। ক্যাপিটালাইজ মানে প্রথম অক্ষর শুধু বড় হাতের। আর এইখান থেকে নর্মাল বা ডিফল্ট, এই দুইটার যে কোনো একটা রাখলে আপনি যেভাবে লিখছেন ওইভাবেই থাকবে। আপনি হয়তো মাঝখানে আর বড় হাতে দিয়ে দিছেন, এটার আই বড় হাতে দিয়েছেন, ওইভাবেই থাকবে। আপনার যেরকম দরকার আপনি ওরকম দিবেন। আচ্ছা, আমি ডিফল্ট রাখলাম, ডিফল্টই ঠিক মতো লিখছি। তারপর আছে হচ্ছে স্টাইল। স্টাইলটা হচ্ছে সোজা থাকবে নাকি টেক্সটটা বাঁকা হাতের থাকবে? So, আমরা অনেক সময় লিখার সময় এরকম লিখি একটু বাঁকা করে। তো নর্মাল হইলে যেটা এখন আছে, বা ডিফল্ট যেটা ছিল ওইটাই। এটা হচ্ছে ইটালিক, একটু বাঁকা। আর এখানে আরেকটা আছে অবলিক। অবলিক মানে হচ্ছে যে আমাদের কিবোর্ডে একটা অপশন থাকে না, স্ল্যাশ, বা এই যে অবলিক। অবলিক যতটুকু বাঁকা অতটুকু বাঁকা হবে। সো এটা খুব ক্লোজ, এমনিতে বোঝা যায় না নর্মালি ইটালিক আর অবলিকের পার্থক্য। তো এটা আপনার যদি ক্লায়েন্ট বলে দেন, নির্দিষ্ট করে বলে দেয় না যদিও, এটা জাস্ট ইটালিক রাখলে হয়ে যাবে যদি বাঁকা রাখতে চান। আর যদি নর্মাল রাখতে চান তাহলে ডিফল্ট বা নর্মাল রেখে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশনটা কি? ডেকোরেশনটা হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি মাত্রা। So, আপনি যদি আন্ডারলাইন দেন, নিচ দিয়ে আসবে। যদি আপনি এখান থেকে ওভারলাইন দেন, তাহলে কি হবে? উপর দিয়ে আসবে। লাইন থ্রু দিলে মাঝখান দিয়ে আসবে। আচ্ছা, লাইন থ্রু যেটা, এটা কি চেনা চেনা লাগে নাকি দেখেন তো, কোথাও দেখছেন এটা? জি ভাই, প্রাইসের জি ক্ষেত্রে ভাইয়া, দেওয়া থাকে। প্রাইসের ক্ষেত্রে ডিসকাউন্ট দেয়, তাই না? ডিসকাউন্ট প্রাইসের ক্ষেত্রে। এক্স্যাক্ট। সো ওইটা আমরা চাইলে ইউজ করতে পারি। আল্লাহ নান মানে হচ্ছে ডিফল্ট যেটা ছিল। আচ্ছা, এখন আবার একটু আপডেট করে দেই কতদূর কাজ করলাম। কিছুক্ষণ পর পর আপডেট করে অভ্যাস থাকা ভালো, তাহলে ডিজাইনটা লস হবে না আপনার। ফাইন। তারপরে যেটা আছে, তারপর হচ্ছে এই টেক্সটটা, এটা আমরা এখন ধরবো। এটা ধরলাম। এটাতেও কিছু ডিজাইন করতে হবে। কেমন ডিজাইন? এটা দেখেন মাঝখানে আছে, তারপরে ইয়েলো কালার আছে। তো আমরা এখান থেকে স্টাইলে চলে যাবো, একই কথা মাঝখানে নিয়ে যাব। এখান থেকে কালারটা চুজ করব। তো এখানে দেখেন এই যে প্যানেল আছে, কালারের বিভিন্ন ধরনের প্যানেল। ইয়েলো দিলাম। ফাইন। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, সেম আবারও টাইপোগ্রাফি আসলো। এখান থেকে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ফন্ট সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে দেখেন কোন ফন্টটা আপনার জন্য বেটার মনে হয়, আমি এটা দিলাম। এখান থেকে আমি এখন সাইজটা দিব। তো আমার মনে হচ্ছে এইটা ঠিক আছে সাইজ। আপনি আরো বড় ছোট দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে এখানে 400 আছে ওয়েট। সো ওয়েটটাও এখান থেকে বড় ছোট করে আপনি দেখে নিতে পারেন কোনটা হলে বেটার হয়। বড় মনে হচ্ছে 400 ঠিক আছে। আচ্ছা, তারপর আছে ট্রান্সফর্ম। ছোট হাতের বড় হাতের জন্য স্টাইল। বাঁকা যদি হয় তাহলে ডেকোরেশন, যদি কোনো আন্ডারলাইন ওভারলাইন থাকে তাহলে। আচ্ছা, তারপর একটা আছে লাইন হাইট। যদি দুইটা তিনটা লাইন থাকে লেখার মাঝখানে, একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব, এটাকে বলে লাইন হাইট। তো আপনি চাইলে লাইন হাইট যদি দরকার হয় অবশ্যই লাইন হাইট দিয়ে নিতে পারেন আপনি। আচ্ছা, এটা আমি পরবর্তীতে এক সময় আমরা যখন বড় টেক্সট দেবো তখন আমরা দেখতে পারবো। লাইন হাইটটা হচ্ছে দুইটা। যদি হচ্ছে লাইন থাকে 3টা 5টা 10টা লাইন থাকে আপনার টেক্সটে, তাহলে ওইটার যে দূরত্বটা লাইনের এটা। এবার আমরা যদি এখানে গিয়ে এটাকে বাড়াই, এই যে লাইন আসলো না, এই যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের যে দূরত্ব, এটাই লাইন হাইট। স্টাইলে যাবো আবার। এখান থেকে লাইন হাইটটা যদি আমি যত বাড়াবো এটা তত বড় হবে। যেমন এটা অ্যাটলিস্ট যতটুকু ফন্ট সাইজ অতটুকু থাকে। এখন আপনি চাইলে ফাঁকা করতে চাইলে বড় করতে পারেন। কিবোর্ডের অ্যারো, উপরের অ্যারো চাপ দিয়ে আমি বড় করতেছি, দেখেন। এটা আমি যত বাড়াবো তত পিক্সেল একটা থেকে আরেকটা দূরত্ব বেড়ে যাবে। এই সেম কাজটা আমরা করতে পারি লেটার স্পেসিং এর সাথে। সেখানে যাব, এই যে হোয়াট এর WHAT এগুলোর দূরত্ব যেটা, এটা আছে। আমি যদি 1 পিক্সেল দিই, এরকম দূরত্ব। আমি যদি বাড়াইতে থাকি, এটা
দেখেন দূরত্ব বেড়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। ভাইয়া কন্ট্রোল হিউজ জেড করতেছি, সেকশন এবং আমি কন্ট্রোল জেড করতেছি, আমি যা যা করছি ওগুলা ফেরত আনার জন্য। So, আপনি যদি কোনো কিছু ভুল করে ফেলেন তো কন্ট্রোল জেড ক্লিক করে করে ব্যাক আসতে পারেন। আর যদি বেশি ব্যাক চলে যান তাহলে কন্ট্রোল শিফট জেড দিলে আবার সামনে দিকে যাবেন। জি বলেন। হিউজ সেকশন আর যে সাব টেক্সটটা এই দুইটার মধ্যে দূরত্ব কমানোর কোনো অপশন আছে? হ্যাঁ আছে, একটু পরে দেখবো এটা। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আপনারা বুঝতেছেন নাকি কঠিন লাগতেছে? বুঝতেছি ভাইয়া ভাইয়া, বুঝতেছি। একটু ইয়ে লাগতেছে। জি কঠিন ভাইয়া লাগতেছে বুঝতেছি। একটু? জি ভাইয়া বুঝতেছি। এই পর্যন্ত বুঝতে পারছি ভাই। ওকে, গ্রেট। আচ্ছা ভাই, ওয়েবসাইটটা লাইভে কিভাবে দেখবো? হ্যাঁ দেখাচ্ছি একটু পরে। ভাইয়া আমরা মাঝে মাঝে হিরো সেকশনের মধ্যে দেখি, সাপোজ ভাইয়া শুনতেছেন? জি আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, হিরো সেকশনের মধ্যে সাপোজ এই যে হিরো সেকশন, এই সেকশনের পরে হয়তো কোনো একটা মার্ক উঠলো, বা এখানে একটা রাউন্ড করে দিল, মানে নির্দিষ্ট করে দেখা দিল সেকশন কথাটাকে। এভাবে করে আমরা কিছু ওয়েবসাইট দেখি। ওই জিনিসটা কি আমাদের এখানে আছে নাকি কোনো প্লাগইন নিয়ে করতে হয়? এটা অ্যানিমেটেড হেডলাইন, এগুলো সামনে আসবে আস্তে আস্তে। এখন আপাতত আমরা এগুলো নিয়ে চিন্তা করবো না, এখন আপাতত বেসিক গুলো শিখবো, তারপর আস্তে আস্তে এগুলো যা যা আছে সবই চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা একটু সামনে যাই আবার। আমাদের এখন কি ডিজাইন করা বাকি আছে? আমাদের এখন ডিজাইন করা বাকি আছে এই বাটনটা, রাইট? এটা আমরা একটু ডিজাইন করি। ওকে, সো এটা আমরা করতে হয় এই যেখান থেকে সিলেক্ট করব। সেম ভাবে এটা আমরা স্টাইলে যাব। এখানে সর্বপ্রথম আছে পজিশন, পজিশনটা আমাদের কোথায় হবে? সেন্টার মানে মিডলে হবে। আচ্ছা, তারপর বাটনটা আমরা একটু দিই, বাটনটা ইয়েলো কালারের আর একটু বড় করে চারকোনা। তো আমরা কি করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিব। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাকুরেট কালার নেওয়ার জন্য কালার পিকার ইউজ করতে পারি।
আচ্ছা, আমরা এখানে কালার পিকার যে এক্সটেনশন আছে এটা ইউজ করব। এইখান থেকে আমরা কালারটা পিক করে নেব, দিয়ে দিলাম এন্টার, চলে আসলো কালার। আচ্ছা, এই কন্ট্রোল সি দিলে কপি হয়? জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। কালার পিকারটা নেবেন, যেই কালার উপরে গিয়ে ক্লিক করবেন ওটা কপি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা কি করবো, এটা একটু বড় করতে হবে। বড় করতে করতে হয় বাটনটা স্টাইল বড় থেকে, করতে হবে। পেডিং থেকে। এই যে দেখেন স্টাইলের ভিতরে পেডিং এর মধ্যে আমরা কি করবো, লিঙ্কটা ভাঙিয়ে দিব, 0 0 হয়ে যাবে। উপরে আমরা দিব হচ্ছে যে কোনো একটা সাইজ দিব আমরা, ধরুন প্রথমে 10 দিয়ে ট্রাই করে দেখি। উপরে 10, এই যে নিচে, উপরে নিচে সেম সেম দিব, আর ডানে বামে সেম সেম দিব। ধরেন লেফটে দিলাম 50, এখানে দেবো। আপনারা একটু মান দিয়ে দিয়ে ট্রাই করে দেখবেন, ছোট ছোট লাগতেছে উপরে নিচে, উপরে নিচে একটু বাড়াই। 15 করলাম, এখানে আমরা চাইলে ক্লিক করে করে 15 করে দেখতে পারি এরকম দেখা যাবে। উপরে নিচে 15 15 করে দিলাম, আর একটু বেশি লাগবে, 20 20 করে মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। টেক্সটের সাইজটা একটু বাড়বে, এখানে দেখা যাচ্ছে টেক্সটের সাইজটা একটু বেশি। আর টেক্সটের কালারটা ওই যেখানে টেক্সট কালার, তো এটা থেকে একটু কালারটাও দিব। এখান থেকে টেক্সটের কালারটা আমরা দিয়ে দিলাম, ধরেন এরকম কিছু একটা। এখান থেকে একটু বোল্ড করে দিই, আপনাদের মতো ট্রাই করে দেখবেন। কারণ যেহেতু আমরা এখান থেকে নিজেদের হচ্ছে মতো করে করতেছি, আপডেট করলাম আবার। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এই যে এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা যদি আমরা কমাইতে চাই, তাহলে এখানে সবসময় ডিফল্ট কিছু জায়গা থাকে, যে খালি জায়গা। তো এই জায়গাটা আমরা কি করবো, এটা ধরবো, মাঝখানেরটাই ধরলাম, আমরা যে কোনোটা ধরলেই হতো। অ্যাডভান্সে যাব, এখানে আমরা মার্জিনটা এখান থেকে ট্রাই করে দেখবো হচ্ছে মার্জিনটা বেশি আছে কিনা। তো এখান থেকে আমরা মার্জিনটা ভাঙলাম প্রথমে। উপরে মার্জিনটা 0 দেওয়া আছে, তারপরে এত বড় জায়গা আছে, পেডিংটাও ভাঙিয়ে দেখি আমরা, তারপরেও সেম জায়গাটা বেশি আছে। তো জায়গা যদি বেশি থাকে, কমানোর কোনো অপশন না থাকে, তাহলে মাইনাস মার্জিন করা যায়। মাইনাস মার্জিন কিভাবে করতে হয়, যে নিচের আরো যেটা, এটা ক্লিক করে করে মাইনাস মার্জিন করা যায় কাছে নেওয়ার জন্য। তো আমরা ধরেন এই যে এতটুকু আর একটু উপরে যাই, এই যে 20 পিক্সেল মাইনাস মার্জিন করলাম। আর নিচেও চাইলে মাইনাস মার্জিন করতে পারি, যেখানে মাইনাস মার্জিনে কি হয়, এটা জোর করে এই জায়গাটা আমরা কমাই দিতে পারি। ক্লিয়ার? হ্যালো ভাইয়া, একটা প্রশ্ন ছিল। পেডিং এ পেডিং এ হ্যাঁ, কিন্তু মাইনাস ক্লিয়ার। হয় না, শুধুমাত্র মার্জিনে মাইনাস হয়। ঠিক আছে, পেডিং এ মাইনাস বলতে কিছু নেই, শুধু ভাই মাইনাস মাইনাস হবে। দিলে রেসপন্সিভের কোনো প্রবলেম হবে না? না, মাইনাস কেন, আপনি যা ইচ্ছা দেন রেসপন্সিবিলিটি, ওটা আবার 0 করে দিলেই তো হয়ে গেল। ওকে ভাই। রেসপন্সিবল কোনো সমস্যা নেই, রেসপন্সিভ আমরা দেখবো, সমস্যা নেই। এলিমেন্টের রেসপন্সিভ নিয়ে কোনো প্রবলেম নেই। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া তাইলে এই যে আপনি এখন নিছেন পি ট্যাগ মানে যে ছোট ট্যাগ, তাহলে পরবর্তীতে যখন আবার আমরা নেব তখনও কি এরকম এত বড় মানে উপর নিচে গ্যাপ থাকবে? এটা ডিফল্ট এলিমেন্টের, এটা এলিমেন্টের ডিফল্ট, তাহলে আমাদের প্রত্যেকবার এরকম মাইনাস করতে হবে? যদি দরকার হয়। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আপডেট করে দিই। আচ্ছা, এই হিরো সেকশন ডিজাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না না ভাইয়া। ওকে, তো আপনাদের এখন হচ্ছে একটা হিরো সেকশন তো ডিজাইন করে ফেললাম, তাই না? এটা ডিজাইন করবো, এটা জাস্ট ডিজাইন কেন করলাম, যাতে আপনাদের বোরিং না লাগে। আপনাদের কাজ থাকবে এইভাবে একটা করে সেকশনে 2টা 3টা করে ভাগ নেওয়া। এইখানে আপনি কি করবেন, এই একটা একটা উইজেট নেবেন। দেখেন এখানে একটা অপশন আছে ইনার সেকশন, যে বললাম না কলামের ভিতরে আবার কলাম নেওয়া, এইটা হচ্ছে ইনার সেকশনের কাজ। টেনে নিয়ে এভাবে ছেড়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে কি হবে, এটা আবার ভাগ হয়ে যাবে, যে ভিতরে আবার 2টা ভাগ হয়েছে, দেখছেন? এটা বলে ইনার সেকশন। তো ইনার সেকশনে নিয়ে আপনি করতে পারেন। এখন আমরা কি করব, টেক্সট নিব, টেক্সটে কিছু একটা লিখবো, তারপরে এটা ঘাটাঘাটি করবো, স্টাইল দিব, এটা দিব, এখান থেকে রং ডিফারেন্ট ডিফারেন্ট দিব, এখান থেকে টাইপোগ্রাফি ট্রাই করব কয়েকটা, এখান থেকে আমি ডেকোরেশন ট্রাই করব কয়েকটা। 2টা 3টা টেক্সট নিয়ে নিয়ে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করব।
ঠিক আছে। আবার এই পাশে কি করবো, আবার ধরেন এই পাশে দুইটা তিনটা টেক্সট নিবো হেডিং নিয়ে আমি ডিজাইন করবো আলাদা। আবার এখানে ইমেজটা নিবো, যে এইভাবে ইমেজ নিবো, নিলাম। এখন এখানে ক্লিক করে কি করবো, ইমেজটা চেঞ্জ করব, স্টাইলে গিয়ে ঘাটাঘাটি করে দেখবো এটাতে কি হয়। এটা উইথে কি হয়, ছোট বড় করে ইমেজটাকে। আচ্ছা, তারপরে আরো অপশন আছে এখানে, যেমন অপাসিটি। অপাসিটি কি করে, ইমেজ হালকা করে। ফুল দিলে ইমেজটা ফুল হয়ে যায়, ইমেজটা ফুল হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, বাটন দিতে পারবেন? হ্যাঁ, একটা কোশ্চেন এটা ছিল। খোলা আছে আর কি। হুম? তো ভাই আমি হিরো সেকশনে ধরেন যে এই হেডিং, প্যারাগ্রাফ আর বাটনটা ফার্স্টে নিয়ে নিয়েছি। পরে ভাবলাম যে এই তিনটাকে একটা আলাদা কলমে ঢুকাবো। তো এটা কি আবার প্রথম থেকে করতে হবে, না কোনো ওয়ে আছে? আবার একটু বলেন, বুঝিনি কেন। এই যে হিরো সেকশনের হেডিং, হুম, হুম। প্যারাগ্রাফ আর বাটনটাকে আমি এখন একটা আলাদা কলামে নিতে চাচ্ছি। এখন কি এটা নতুন করে শুরু করতে হবে, না কোনো ওয়ে অ্যারাউন্ড আছে? আলাদা করে নিতে যাচ্ছেন বলতে মানে পাশাপাশি আরেকটা কলাম আনতে যাচ্ছেন? জি, এই আচ্ছা, সেকশনের বুঝতে ভিতরেই পারছি, এখানে একটা কলাম ভাগ হেডিং, করতে যাচ্ছেন, এই তো। জি এই তিনটাকে একটা আলাদা কলামে নিয়ে নেব। আচ্ছা, এই যে কলাম আছে না, জি। এই কলামে সিলেক্ট করবেন, করে অপশন বাটন মানে মাউসের রাইট সাইডের বাটনে ক্লিক করবেন, করে এইখানে অ্যাড নিউ কলাম পাইছেন, এই যে জি। পাশাপাশি কলাম চলে আসবে। আচ্ছা। ঠিক আছে, কন্ট্রোল জেড করলাম, এটা চলে গেল। আচ্ছা, so এইভাবে আমি কি করবো, প্রত্যেকটা জিনিস, আপনাদের কাছে তো প্রত্যেকটা জিনিস নেওয়া, এটা এখান থেকে অপাসিটি বাড়ায় কমায় দেখলাম কোনটা কি হয়, এই হাইটটা বাড়ায় কমায় দেখলাম কি হয়। দুইটা তিনটা ইমেজ দিব, ঠিক আছে। তাহলে আবার আরেকটা সেকশনে সেখানে দুই একটা ইমেজ ট্রাই করে দেবো, সিএসএস ফিল্টারে গিয়ে দেখবো এটাতে কি হয়, কোনটার কাজ কি, এটাতে ব্রাইটনেস বাড়ে, স্যাচুরেশন বাড়ে, এটাতে কালার চেঞ্জ হয়। ঠিক আছে, এগুলা সব ঘেটে ঘেটে দেখবেন, একটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করবেন। করে এইভাবে আমরা পেজটা যত বড়ই হোক, এইখানে যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট টাইনা টাইনা দেখবো কোনটার কাজ কি। ঘাটলে তো কিছু না কিছু পরিবর্তন আসবেই, তাই না? তাহলেই তো বুঝতে পারবো এটাতে আসলে কি করে। আর আমি যদি সবগুলা দেখাই, কিছুই মাথায় ধরবে না। আমি কয়েকটা দেখানোর পরে একটু পরে আপনারা বুঝবেন না, এই জন্য আমি একটা ডিজাইন ট্রাই করলাম যাতে বুঝেন কিভাবে করতে হয়। এখন বাকি প্রত্যেকটা উইজেট নিয়ে ওই উইজেটটাতে কি কি করা যায় এই জিনিসটা এক্সপ্লোর করার দায়িত্ব এখন আপনাদের। বুঝতে পারছি? জি ভাই, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখন হ্যাঁ নিচ্ছি কোশ্চেন। এখন পয়েন্ট হচ্ছে এইভাবে এক সেকশন নেবেন, দুইটা তিনটা কলাম করে করে সেকশন, সাইজ যত বড়ই হোক উইজেট একটাও যাতে মিস না যায়, এগুলো সব আপনারা নিয়ে ট্রাই করবেন। কোনোটা বুঝবেন, কোনোটা বুঝবেন না। চার পাঁচটা উইজেট আছে যেগুলো বুঝবেন না, ওগুলা তাও নিয়ে রাখবেন, হয়তো যতটুকু পারেন কাস্টমাইজ করবেন। বাকি সবগুলা ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন, যাতে দেখলে বোঝা যায় আপনি প্রচুর পরিশ্রম করছেন এগুলো করার জন্য। ঘাটাঘাটি করে মুখস্থ করে ফেলবেন আপনি কি ডিজাইন করতেছেন। ভাইয়া একটা সাইটে কয়টা পেজ থাকে? হ্যাঁ বলেন। একটা পেজের একটা সাইটে কয়টা পেজ মানে করতে হয় আর কি? আনলিমিটেড করা যায়, যে কটা দরকার ওই কটা করবেন। কত সাইডে একটা পেজ থাকে, কত সাইডে 100 পেজ থাকে, কত সাইডে তিনটা চারটা পাঁচটা 10টা, এরকম। ও আচ্ছা। ভাইয়া ভাই আমি আমার একটা এই কোশ্চেন নিচের ছিল। সেকশনটাকে উপরে নিয়ে যেতে চাচ্ছি, এই মানে নিচেরটারে, হিরোটাকে নিচে নিয়ে আসতে চাচ্ছি। এই জাস্ট সেকশন যেটাতে এডিট করে ওটা ধরে টেনে এই যে উপরে নিয়ে ছেড়ে দিবেন। আচ্ছা, বুঝতে পারছি। এটা এটা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রেও পসিবল, যেমন এই সেকশনের কন্টেন্ট টেনে নিয়ে আপনি হিরো সেকশনে নিয়ে ছেড়ে দিতে হবে। এই, ঠিক আছে। So, এটা পসিবল। ভাই হিরো সেকশনে যে লেখাটা, এটা কি অ্যানিমেটেড করা পসিবল? পসিবল, এর জন্য অ্যানিমেটেড হেডলাইন আছে। So, ঘাটলেই পেয়ে যাবেন, আপনাদের সামনেই চলে আসবে। এই যে অ্যানিমেটেড হেডলাইন পাইছেন, এটা যদি নেন, তারপরে এটাতে যদি হিরো সেকশন লেখাটা বসান, তারপরে এটার অনেকগুলো অ্যানিমেশন আছে, ওগুলো ট্রাই করেন। এই যে অ্যানিমেশন, আর অনেকগুলো অ্যানিমেশন আছে, হাইলাইট, রোটেটিং। ভাইয়া, এলিমেন্টর প্রোর যে ভার্সন গুলা ওইগুলোর কি ডাউনলোড লিঙ্ক গুলো আমাকে, না আমাদেরকে দিয়ে দেওয়া হবে?
আমি আপনাদেরকে এলিমেন্টের পুরো ভার্সনটা দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য, জি ক্লাসরুমে ভাই, দিয়ে দিব। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর কোনো এরকম কি কোশ্চেন? কোনো ওয়েবসাইট আমাদেরকে দেওয়া যাবে যেটা দেখে আমরা পেজটা বানাতে পারবো বা ওয়েবসাইটটা বানাতে পারবো? এটা কি আদৌ আপনাদের এখন পারার কথা, যে একটা স্যাম্পল দিলাম আর ওটা দেখে দেখে ডিজাইন করে ফেললাম? না ভাইয়া, অসম্ভব, রিয়েলি সেটাই। তো আমি শুধু শুধু কেন এটা অসম্ভব। আপনাকে টাফ প্রসেসে নিয়ে যাবো? আমি চাইলে তো আচ্ছা, দিতেই পারি, আমার তো সমস্যা নেই, বাট আমি দিলে তো এটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে না? না মানে একটা হিন্টস পাইলে আর কি ওই অনুযায়ী আমরা ট্রাই করতাম, এটার হিন্টস জন্য দিয়ে যে বলছি। কিভাবে ডিজাইন করে এটাই তো শিখাই নাই, আপনি কিভাবে জানেন এটা? এটা হচ্ছে প্রশ্ন। হিন্টস দেখে আপাতত দেখে সব ডিজাইন করাটা কম্পোনেন্ট আপনি গুলা আসলে জানেন ঘেটে কিভাবে? ঘেটে দেখি, জানার তারপরে কথা না, রাইট? ডিজাইন দিয়ে করব। মানে হিন্টস দেখে ডিজাইন করাটা জানার কথা না। হ্যাঁ, হয়তো আপনি হয়তো নিজে থেকে আপনি জানেন, বাকিরা তো জানে না। আমি যতটুকু দেখেছি ততটুকু জানেন। আমি ধরে নিচ্ছি আমি যা দেখাচ্ছি তার বাইরে আপনারা কিছু জানেন না, জানার কথাও না। বাকি যেটা জানেন ইটস অ্যাডভান্টেজ, বাট ওই অ্যাডভান্টেজটা তো আমরা কোর্সে ধরবো জি না। আমরা ভাইয়া। কোর্সে ধরে নিচ্ছি সবাই বেসিক, আমরা আমরা নতুন জি সবাই, জি। আমরা কিছুই জানি না, একদম বেসিক থেকে আস্তে আস্তে করে শিখবো, ঠিক আছে? কি ভাই, একটা সময় আপাতত সবাই। সব কম্পোনেন্ট গুলো আগে দেখি ঘেটে, হ্যাঁ, সেটাই। তারপরে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। যদি আপনার এটা যদিও আপনাদের উপর ডিপেন্ডেন্ট, বাট এই প্রত্যেকটা জিনিস যখন ঘাটবেন, ভালোভাবে ঘাটবেন। একটা জিনিস 3 4 বার 5 বার নিয়ে নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট করবেন। একটা ফন্টকে নিয়ে 3 4টা আলাদা আলাদা ডিজাইন করবেন, একটা ইমেজকে 3 4টা আলাদা আলাদা ডিজাইন করবেন। একটা এই যে টেমপ্লেট এইটা যাই নেবেন, 3 4টা আলাদা আলাদা ডিজাইন যখন করবেন, আপনার একটা আইডিয়া চলে আসবে এটা কি জিনিস। কিছু কিছু জিনিস কিছুই বুঝবেন না, তারপরে নিলে একটা আইডিয়া আসলো যে এটা এরকম একটা জিনিস আছে এলিমেন্ট। কিছু কিছু জিনিস বুঝবেন, ওটা সুন্দর করে ঘাটবেন, প্লাস ক্লিক করে করে ঘাটবেন। ছোটবেলায় কি হইতো, মোবাইল কি আপনাকে কেউ টিউটোরিয়াল দেখে চালানো শিখাইছে? আপনি অটোমেটিকলি শিখছেন, তাই না? কেউ তো আপনাকে জি বলে না এখানে গিয়ে ভাইয়া। এটা করো ওখানে গিয়ে এটা করো। আমরা কি করছি, আমাদের জেনারেশনটাই এমন। আমাদেরকে একটা ডিভাইস দিছে, আমরা কিছুক্ষণের মধ্যে ওই জিনিসটা কি হয় না হয় এই জিনিসটা ক্র্যাক করতে পারছি, কিভাবে কাজ করে না করে। কেউ একজন নিয়ে আসতো আমাদের কাছে মোবাইল, বলতো এই প্রবলেম হয়েছে, আমরা কোনো না কোনো ভাবে খুঁজে বের করতাম কিভাবে এটা সমাধান করতে হয়। এটা আমাদের অটো কাজ করতো। সেইখানেও তাই করতে হবে। এখানে একটা জিনিস নিয়ে কতক্ষণ হয়তো বুঝবেন না, 2 3 মিনিট 4 মিনিট 5 মিনিট ট্রাই করলে কিছু না কিছু একটা বুঝতেছেন, তারপরে আরেকটু ট্রাই করলে আরেকটু বুঝবেন, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। সো আপনাদেরকে এই পুরো জিনিসটা একটা নলেজ নিজেদের কাছে নিতে হবে। আপনাদের এটার জন্য থাকবে 7 দিন। প্রতিদিন যদি মাত্র 10টা করে উইজেট আপনি ট্রাই করেন, 10টা করে উইজেট ভালোভাবে ঘাটেন, তাহলে কিন্তু 7 দিনে খুব ইজিলি এই পুরো জিনিসটা কভার করা পসিবল। এটা যার যত বেশি ঘাটাঘাটি হবে, যত ভালো এই জিনিসটা এক্সপ্লোর করতে পারবেন, পরবর্তী ক্লাসগুলো তার তত বেশি মজা লাগবে। ভাই হিরো সেকশন আরেকটা কোশ্চেন ছিল অ্যানিমেশন হ্যাঁ, নিয়ে। বলেন। আমি যদি চাই হিরো সেকশন এইখানে কোনো পিকচার টাইপের কি কোনো অ্যানিমেশন অ্যাড করার অপশন আছে? আছে, এখন পিকচার যদি অ্যানিমেটেড পিকচার দেন তাহলে হবে। আপনার ইমেজটাই যদি জিআইএফ ইমেজ হয় তাহলে অ্যানিমেশন হবে। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। ভাইয়া, হুম হুম, বলেন। ভাইয়া আমরা কি আপনি যে হিরো সেকশনটা দেখাইলেন ফার্স্টে, আমরা কি হ্যাঁ, এইটুকু করে তারপর বাকি উইজেট গুলো টেনে টেনে ট্রাই করবো নাকি শুধু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আপনার প্রথমে এই ক্যাম্পাস হিরো সেকশনটা করবেন। এটা করবো? হ্যাঁ, আচ্ছা। করলে একটা হ্যাঁ, নলেজ চলে আসবে কিভাবে ঘাটতে হয়। তারপরে পরের সেকশন থেকে জাস্ট সেকশন নিতে, সেকশন 20টা 30টা 50 100 যে কটা সেকশন হয় হোক, বাট উইজেট সবগুলো নেওয়া লাগবে যা আছে এখানে। নিয়ে আচ্ছা নিয়ে ভাই, ঠিক একটাকে আছে। 2 3 বার নিয়ে নিয়ে ঘাটবেন, এটা ঘাইটা ঘাইটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করার ট্রাই করবেন, ঠিক আছে? ওই যেমন খুশি তেমন সাজো আছে না, ওইরকম যেমন খুশি তেমন ডিজাইন করবেন একটা উইজেট। ভাই আরেকটা কথা ছিল। হ্যাঁ। ভাই আমরা যে আমাদের ইগুলো জমা দেই, অ্যাসাইনমেন্ট গুলো এই হুম, পর্যন্ত মানে ঈদের আগে যেগুলো জমা দিয়েছি ওগুলোতে আমাদের পয়েন্ট গুলো পাশাপাশি মানে দেখার পরে চলে আসছে, বা কিছু ভুল হইলে আমাদের কমেন্টের মাধ্যমে জানানো হয়েছে। হুম। বাট আমি মানে ঈদের পরে বা এই 3টা 4টা অ্যাসাইনমেন্টে আসলে কোনো রেসপন্স পাচ্ছি না। আসলে কি প্রবলেমটা শুধু আমারই হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে এই একটু প্রবলেমটা সাপোর্ট আমারও। সাপোর্ট জুমে যান, গিয়ে বলেন আমাদের অ্যাসাইনমেন্টটা দেখা হয় নাই গেছে, বা আমার এটা অ্যাসাইনমেন্টটা মেবি দেখা ঈদের হয় নাই। ছুটির জন্য একটু ইয়ে নিচ্ছি। হতে পারে। আমারও একটু সেম। সাপোর্ট জুমে গিয়ে একজন দুজনকে বললেই হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আর সামনে আমরা আপনাদের নির্বাচন করে লিডার সিলেকশন করে দিব, তখন লিডারদের কাছে জিজ্ঞেস করলে আপডেট পেয়ে যাবেন। আচ্ছা ভাই লাইভ প্রিভিউটা কিভাবে দেখবো একটু দেখাই। হুম।
আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা খুবই ইম্পর্টেন্ট, জমাটা দিবেন তাই না? এটা জমা দিবেন, তার কাজ হবে। So, এখান থেকে আপডেট করার পর পর এই যে এখানে একটা অপশন আছে না, এইখানে ক্লিক করবেন, করে এইখান থেকে ভিউ পেজ দেখতে পাচ্ছি, জি ভাই। এইখানে যাব। এখন যে লিঙ্কটা আসবে, এই পুরো পেজটা লোড হওয়ার পর, লোড হোক, এইটা আপনার অ্যাসাইনমেন্ট। এটা যে কাউকে দিলে আপনার এই সাইটটা দেখতে পাবেন। ক্লিয়ার? জি আচ্ছা, ধরেন আপনার সাইটটা কোনোভাবে আজকে অর্ধেক কাজ করছেন, লগ জি আউট ভাই। হয়ে গেল, বা কালকে আসলেন নতুন করে, এখন আবার লগ ইন করতে হবে, রাইট? বা আবার আপনি লগ ইন করলেন, এখন আপনি আবার ওই পেজটা আবার এডিট করবেন কোথা থেকে, যেটুকু করছিলেন তারপরের টুকু, পেজ অপশনে যাবেন, এলিমেন্টাল পেজটা এই যে এখানে এলিমেন্টাল অপশন আসছে, এইটাতে যাবেন, যতটুকু করছিলেন অতটুকু দেখবেন পেজের মধ্যে আছে, তার নিচে আরেকটা সেকশনে আবার ডিজাইন স্টার্ট করে দিবেন। যখন কাজ একটু একটু করবেন আপডেট দিবেন, নিচে যাবেন আরেকটা সেকশন নিবেন, আবার ডিজাইন করবেন, আপডেট দিবেন, আবার আজকের কাজ শেষ হলো, কালকে আবার আসলেন, সেম ভাবে আবার এসে যেদিন শেষ ওই দিন এখান থেকে ভিউ পেজ অপশনে যাবেন, এই লিঙ্কটা কপি করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। অল ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। ঠিক আছে, তো আজকে শেষ করি তাহলে। ভাইয়া, জি জি ভাইয়া। ভাইয়া, ধন্যবাদ। হ্যালো ভাইয়া। জি। আমি গতকালকে ভর্তি হয়েছি, তো এখন আমি সব এক্সেসই পাইছি, কিন্তু আমার গ্রুপে এখনো অ্যাড করা হয় নাই। আমি সাপোর্টে কথা বলছি, পেজে নক করছি, লাস্টে আসিফ ভাইকেও ইয়েতে হোয়াটসঅ্যাপে বলছি কাইন্ডলি আমাকে গ্রুপে একটু অ্যাক্সেসটা দিয়ে দেবে, ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট হুম, পাঠাইছি কিন্তু অ্যাকসেপ্ট করা হয় নাই। আচ্ছা, ভাইয়া আমরাও এখনো একটা অনেকেই মিনিট। এটা অ্যাড হই না, এটা হয়তো বা মেবি আস্তে আস্তে সবাইকে অ্যাড করে দেওয়া হবে যেটা বুঝতেছি। আচ্ছা, তাহলে একটু জুমে গিয়ে বলেন, ওই সাপোর্ট জুমে ভাইয়া গিয়ে একটু জুমে বলেন আমি যে, বলছি, বললো যে আমি একটু সময় দেন, 5-7 মিনিট, তারপরে ভাইয়া তো একদিন হয়ে গেছে এখনো, হয়তো ওনারা ব্যস্ত, কাইন্ডলি একটু যদি এখন সলভ করে ক্লাসটা দিতেন। শেষ হলে আবার একটু যান, বলেন যে আমি রিকোয়েস্ট দিয়ে গেছি, এখন যদি একটু অ্যাকসেপ্ট করে দিলে ভালো হতো। জি ভাইয়া। ঠিক আছে, তারপর যদি না হয় তাহলে জি নেক্সট ক্লাসে আমি করে দিই। ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে। ভাইয়া, ওকে, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো অ্যাডমিশন নিয়েছি হচ্ছে হলো এই মাসের 15 তারিখে। তো আচ্ছা, তো ক্লাস তো শুরু হয়েছিল 1 তারিখ থেকে। তো এর আগের যে অ্যাসাইনমেন্ট গুলা ওগুলা কি আমাকে জমা দেওয়া লাগবে? অবশ্যই। ওটা কি জানা ছিল। ঠিক আছে, জমা না দিলে তো ওগুলো আপনার শেখা হইলো না, ওগুলো শেখাটা ইম্পর্টেন্ট। ঠিক ভাইয়া আছে। আরেকটা সো, হুম 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 আরেকটা হুম, কথা ভাইয়া, ছোট্ট একটা। শিওর। ভাইয়া আমি তো দীর্ঘদিন ধরে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, তো আমি কি মানে যে কোনো একটা প্রজেক্ট ওয়ার্ক স্যাম্পল হিসেবে মানে ওয়ার্কের অ্যাসাইনমেন্ট হিসেবে যদি আমি জমা দিই সেটা কি হবে নাকি? না, আমি এটা এটা ক্লায়েন্টের কাজ করি। শুধুমাত্র অ্যাসাইনমেন্টের যারা দেখবে তাদেরকে কনফিউজ করবে যে এটা হঠাৎ করে ও কোন আচ্ছা, লিঙ্ক ঠিক দিয়ে আছে দিল। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে শেষ করি নাকি? জি জি ভাইয়া। ভাইয়া। জি। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা আল্লাহ হবে হাফেজ। পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।